নমস্কার দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, চারাটি কিন্তু মাটিতে বা টবে বসানোর সময় হয়ে গিয়েছে। বহু ক্ষেত্রে আমরা সঠিক সময় কিন্তু চারা এনে বসাই, মোটামুটি আমাদের সাধ্যমতো মাটি প্রস্তুত করে গাছ এনে বসাই। তারপরও কিন্তু সে সমস্ত গাছ কেন যেন ঝিমিয়ে যায়, চারা গাছ বাড়তে চায় না, আর পরিণত গাছে ফুল এবং ফল আসতেই চায় না। গাছ হয়ে যায় বিবর্ণ, সুস্থ সতেজ চারা ধীরে ধীরে বেটে আকৃতি ধারণ করে। এটি কেন হয়, আজকের ভিডিওতে থাকবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেন আপনাদের ছাদ বাগান হয়ে যায় অনেক ইজি। তো আসুন ভিডিওটি। সুস্থ সতেজ চারা যেখানে লকলকিয়ে বাড়বে, সময় মতো ফুলে এবং ফলে ভরিয়ে রাখবে। কিন্তু কোথায় কি, চারা বসানোর পর চারার মধ্যে প্রাণ শক্তি থাকে না, ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে গাছ, ফুলের ফলের দেখাই পাওয়া যায় না। মাঠের চাষি থেকে ছাদের চাষিরা এই সমস্যায় বেশি ভুগি। এই সমস্ত সমস্যা কেন আসে জানেন? একটি বিশেষ পুষ্টিমূলের অভাবে, তার নাম হচ্ছে ফসফরাস। আজকের ভিডিওতে থাকবে ফসফরাস নিয়ে সম্পূর্ণ তথ্য। সাধারণ হিসেবে সাদা ধূসর বর্ণের গরুর সার, যাকে আমরা টিএসপি বলি বা সিঙ্গেল সুপার ফসফেট হিসাবে টবের মাটিতে বা কৃষিক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই ফসফরাসের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে এর অভাবে আমাদের গাছের হয়ে যায় মারাত্মক ক্ষতি। বন্ধুরা, ফসফরাস ব্যবহার করার আগে জেনে নিতে পারি তার অভাবজনিত লক্ষণগুলো আমরা কিভাবে বুঝতে পারবো। অভাবজনিত লক্ষণগুলো বোঝা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ সাধারণ গাছে ক্যালসিয়ামের অভাব হলে যে ধরনের লক্ষণ ফুটে ওঠে, আয়রনের অভাবে যে সমস্ত লক্ষণ ফুটে ওঠে, বা এই নাইট্রোজেনের অভাব হলে যে সমস্ত লক্ষণ ফুটে ওঠে, ফসফরাস প্রায় সেম টু সেম। কিন্তু কয়েকটা ডিফারেন্স রয়েছে, আজকে কিন্তু সেই সবই জানবো। কোনো চারা গাছ বসানোর পর যদি তার বিকাশ বৃদ্ধি সঠিকভাবে না হয়, তবে বুঝতে হবে মাটিতে রয়েছে ফসফরাসের ঘাটতি। ফসফরাস কি করে, এই যে গাছের যে শিকড়গুলো, শিকড়ের সারভাইভ ভালোভাবে হতে সাহায্য করে, মানে সোজা কথায় শিকড়ের গঠন সঠিকভাবে করে। যদি গাছের শিকড় সঠিক না হয়, সেক্ষেত্রে তার বৃদ্ধি সঠিক হবে না, স্বাভাবিক ঘটনা। তাই কোনো গাছ যদি বসানোর পর, বিশেষ করে চারা গাছ, তার বৃদ্ধি সম্পূর্ণ স্টপ হয়ে যায়, ধীরে ধীরে গাছটি বনসাইয়ের আকৃতি প্রদান হতে শুরু করে, সেক্ষেত্রে বুঝতে হবে বাড়িতে রয়েছে ফসফরাসের ভয়াবহ ঘাটতি। 2 নম্বরে হচ্ছে গাছের পাতা কিছুটা ফ্যাকাশে হয়ে আসা। দর্শক, ফসফরাস এমনই একটি উপাদান, বললাম না, তার যে অভাবজনিত লক্ষণগুলো অন্যান্য লক্ষণের সঙ্গে কিছুটা মিশে যায়। পাতাটা গাঢ় সবুজ বর্ণের না হয়ে কিছুটা বেগুনি রঙের হয়ে আসবে। এই যে বোটাটা আছে পাতার, সেটাও কিছুটা বেগুনি রঙের হয়ে আসবে। বিশেষ করে গাছের পরিণত পাতা যখন কিছুটা বেগুনি রঙের হয়ে আসবে, তখন বুঝতে হবে গাছে রয়েছে ফসফরাসের ঘাটতি। 3 নম্বরে হচ্ছে সময় মতো গাছে ফুল না আসা। দেখুন, যখন লেবু গাছে ফুল আসার সময়, তখন কিছু কিছু গাছে কিন্তু ফুল চলে এসেছে সঠিক সময়ে, হয়তো ডিসেম্বরের ফার্স্ট থেকে আপনার গাছে ফুল চলে এসেছে। কয়েকটি গাছে ফুলের দেখা নেই, তবে বুঝতে হবে সেই গাছে কিন্তু ফসফরাসের ঘাটতি রয়েছে। ফসফরাস গাছের অন্যান্য যে কার্যকলাপ কমপ্লিট করার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ফুল আসতে সহায়তা করে। যদি গাছে ফসফরাসের ঘাটতি হয়, তখনই কিন্তু ফুল না আসতে দেখা যায়। 4 নম্বর হচ্ছে ফলের গঠন সঠিক না হওয়া বা গাছ থেকে ফলের গুটি ঝরে যাওয়া। এই সমস্যাটিও আসে শিকড়ের জন্য। স্বাভাবিকভাবে শিকড় গাছের খাদ্য উপাদান পাতায় ফুলে ফলে সঞ্চারিত করে। শিকড় যদি অপরিণত থাকে, শিকড় যদি সমস্যা থাকে, শিকড় যদি সঠিকভাবে সারভাইভ না করতে পারে, সেক্ষেত্রে সে তো ফুল ফলকে ঝরিয়ে দেবেই। তাই সে সমস্ত লক্ষণ দেখার পরেও কিন্তু আমরা ফসফরাসের ঘাটতি বুঝতে পারব। বহু ক্ষেত্রে ফসলের ফলন কমে যাওয়া কিন্তু ফসফরাসের ঘাটতি হিসেবে ধরা হয়। দর্শক, যখন আমাদের ফসলের ফলন কমে যাবে বা কম হয়ে গিয়েছে, তখন যদি ফসফরাসের ঘাটতি আমরা ধরি, সেটা প্রকৃতপক্ষে কোনো কাজে আসবে না। তাই অন্যান্য যে সিমটমসগুলো বলার চেষ্টা করলাম, সে সমস্ত দেখে আমাদের কিন্তু পরিমাণ মতো ফসফরাস মাটিতে ব্যবহার করতে হবে। ফসফরাসের সোর্স কি?
বন্ধুরা, ফসফরাস দুই ধরনের সোর্সে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। একটি হচ্ছে জৈব সোর্স, একটি হচ্ছে অজৈব বা রাসায়নিক। জৈবভাবে আমরা যদি ফসফরাস গাছে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন হাড়গুলো রয়েছে সেখানে ভালো পরিমাণে ফসফরাস রয়েছে, বা ডিমের খোসা রয়েছে সেখানেও সামান্য ফসফরাস রয়েছে, শিং চাছা সেখানেও ফসফরাস রয়েছে, বা অন্যান্য যে জৈব খাবারগুলো রয়েছে বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, এই যে খাবারগুলো এর মধ্যে কিন্তু সামান্য সামান্য পরিমাণ ফসফরাস রয়েছে। আর যখনই অজৈব বা রাসায়নিক পদ্ধতিতে আমরা ফসফরাস ব্যবহার করব তখন ব্যবহার করব সিঙ্গেল সুপার ফসফেট টিএসপি, এই ধরনের ফসফরাসযুক্ত খাদ্য। আসুন ফসফরাসের ব্যবহার বিধি বা ডোজ আমরা একটু করে জেনে নিই। বন্ধুরা, ফসফরাস কিন্তু আমরা তিনভাবে ব্যবহার করে থাকি। প্রথমে মাটি তৈরিতে, দ্বিতীয়ত সার হিসেবে গাছের গোড়ায় ছড়িয়ে দিই, 3 নম্বর হচ্ছে গাছের স্প্রে। তবে মাটি তৈরির সময় এবং সার হিসেবে ফসফরাসের ব্যবহারই সব থেকে বেশি দেখা যায়। কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী আমরা যদি ফসফরাস মাটিতে ব্যবহার করি সেক্ষেত্রে মাটির পিএইচ লেভেল, মাটিতে ফসফরাসের অনুপাত এইসব পরীক্ষা করে তখন ব্যবহার করতে হয়। আমরা যারা শখ করে ছাদে ব্যালকনিতে 2-4টে গাছ করি তাদের কিন্তু মাটি পরীক্ষা করে ফসফরাসের ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। তখনই আমরা নানাবিধ এক্সপার্টদের কথা শুনে ফসফরাস ব্যবহার করি। সাধারণ মাটিতে যে 3টি জৈব উপাদান সব থেকে বেশি থাকে এর মধ্যে প্রথমটি হচ্ছে পটাশিয়াম, দ্বিতীয়টি হচ্ছে ফসফরাস, 3 নম্বরটি হচ্ছে নাইট্রোজেন। আমরা যখন মাটি প্রস্তুত করব সেই মাটিতে, ধরুন আমি এখানে একটি বড় টবের জন্য মাটি প্রস্তুত করব, সেই টবটি হবে হয়তো 20 থেকে 25 ইঞ্চি, ধরে নিন 25 ইঞ্চি। সেই 25 ইঞ্চি টবের মধ্যে যদি আমি ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করি সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট ধরুন ব্যবহার করব 10 থেকে 12 গ্রাম পরিমাণে। যারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন না, টিএসপি ব্যবহার করবেন, তারাও 8 থেকে 10 গ্রাম ব্যবহার করতে পারেন, বা বহু ক্ষেত্রে ডিএপি ব্যবহার করার প্রচলন রয়েছে। টবের মাটিতে ডিএপি ব্যবহার করার কথা আমি বলি না, অনেকেই বলবেন না, কিন্তু যদি কেউ ব্যবহার করেন সেক্ষেত্রে 3 থেকে 4 গ্রাম ব্যবহার করতে পারবেন। ডিএপিতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফসফরাসযুক্ত খাবার, 15-15-15, 19-19-19, 20-20-20, এই ধরনের মিশ্র খাবার কিন্তু ব্যবহার করি, যার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস ভালো মাত্রায় রয়েছে। গাছের প্রয়োজন অনুযায়ী কিন্তু সেসব আমরা অবশ্যই ব্যবহার করব। ছোট্ট করে আমরা জেনে নিতে পারি ফসফরাস ব্যবহার কখন করলে তা লাভদায়ক হয়। যখন আমরা মাটি প্রস্তুত করব তখন ফসফরাস ব্যবহার করব। ফসফরাস এমনই একটি পুষ্টি উপাদান যে মাটি থেকে সহজে কিন্তু বেরিয়ে যায় না। আপনি টবের মাটিতে একবার ফসফরাস ব্যবহার করেছেন, সেই টবের ফসল কাটার পর দ্বিতীয়বার যখন সেই মাটিতে অন্য কোনো গাছ ব্যবহার করবেন সেই ফসফরাস কিন্তু তখনও অ্যাক্টিভ থাকবে, পরবর্তী ফসলের জন্য কিন্তু সে তৈরিও থাকবে। তাই ফসফরাস ব্যবহার করার আগে আমাদের তার পুরনো হিস্ট্রি কিন্তু জেনে নিয়ে ব্যবহার করা ভালো। যদি সঠিক পরিমাণে অন্যান্য খাবারের সঙ্গে ফসফরাস আমরা ব্যবহার করে থাকি, একটি ফসল ওঠার পর পরবর্তীতে কিন্তু সেই ফসফরাস গাছের কাজে লাগে। 1 নম্বর হচ্ছে মাটি প্রস্তুত করার সময় ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করে দিলে চারা গাছের জন্য সেটি খুবই লাভদায়ক হয়। 2 নম্বরে হচ্ছে যখন গাছের বার বৃদ্ধি কমে যায়, একটি গাছ বসানোর পর 5 থেকে 6 মাস পর যখন আপনি লক্ষ্য করতে পারবেন যে গাছের বার বৃদ্ধি কমে গিয়েছে, চারা গাছটি যেভাবে বাড়ছিল তার গ্রোথ এখন আর নজরে আসছে না, সেক্ষেত্রে আপনারা অন্যান্য মিশ্র খাবারের সঙ্গে ফসফরাসযুক্ত সার ব্যবহার করতে পারবেন। গাছের যদি শিকড়ের বৃদ্ধি স্টপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফসফরাসের ব্যবহার প্রয়োজন পড়ে। চারা গাছ বসানোর পর সবথেকে বেশি ফসফরাসযুক্ত খাবারের প্রয়োজন পড়ে, আর ফুল আসার আগের মুহূর্তে কিন্তু আমরা ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করি, কারণ ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করার ফলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে। ফুল থেকে যখন ফলে পরিণত হয় সেই ফলের সুস্থ বৃদ্ধি এবং সেই ফলকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শিকড়ের সাহায্যে শোষণ করতেও কিন্তু ফসফরাসের প্রয়োজন পড়ে। তাই ফল থাকা অবস্থায় গাছে আমরা ফসফরাস সার ব্যবহার করব। ফসফরাস গাছের শালুক সংশ্লেষ প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে, তাই গাছ সুস্থ, সতেজ এবং ঝলমলে হয়ে ওঠে।
আর সেই গাছই কিন্তু অধিক পরিমাণে ফলন দিয়ে থাকে। তাই ফসফরাসের বহুল প্রচলন আমাদের প্রতিটা কৃষিক্ষেত্রে, প্রতিটা ছাদ বাগানে রয়ে গিয়েছে। আমরা যারা মাঠের চাষি, কৃষিক্ষেত্রের ধরন অনুযায়ী, ফসলের ধরন অনুযায়ী একর প্রতি 50 থেকে 60 কেজি পরিমাণ ফসফরাসযুক্ত খাবার কিন্তু ব্যবহার করতে পারি। তো দর্শক, ফসফরাস যেহেতু সহজে মাটি থেকে বেরিয়ে যায় না বা নিজে থেকে সঞ্চালিত হতে পারে না, তাই শিকড়ের কাছাকাছি ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করলে তার বেশি রেজাল্ট হতে দেখা যায়। তাই দর্শক, অন্যান্য খাবারের সঙ্গে অবশ্যই নিয়মিতভাবে আমরা কিন্তু ফসফরাসযুক্ত খাবার গাছে ব্যবহার করব। তবেই আমাদের গাছ হবে ঝলমলে, প্রতিটা গাছে হবে সঠিক পরিমাণে ফুল, সঠিক পরিমাণে ফলন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেল অবশ্যই ভিজিট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।